গত রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিহত জাপানি নাগরিক কুনিও হোশি। সজ্জন ও মিশুক হিসেবে পরিচিত ছিলেন মন্তব্য এলাকাবাসীর। লোক ভালো ছিল, লোক খুবই ভালো, দেখলে বলতো আসসালামু আলাইকুম, খুবই ভালো। আর এদের সঙ্গে সম্পর্কটাও ভালো ছিল, সবার সঙ্গে। মুসল্লিরা সহকারে এখানে আসলো, ওই সময় কলমা পড়েছে। উনি স্বেচ্ছায় আসছে। নামাজ তো আমার পেছনেই পড়ছে, উনি একদিন মাগরিবের নামাজ পড়ছে। ঘটনার 3 দিন পরও হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। আটকের সংখ্যা বেড়ে হলো 6। এই ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত হয় সেই জন্য যা যা করার সবকিছু আমরা করছি। জাপান সরকারের ক্ষোভ প্রকাশ, পূর্ণ তদন্তের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বান্দরবানের রুমায় বেড়াতে গিয়ে 2 বাংলাদেশি পর্যটক সহ 3 জন নিখোঁজ। সন্ধানে চলছে পুলিশের অভিযান। দেশে সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার সাদাত হোসেনের আদালতে আত্মসমর্পণ। জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। সৌদি আরবে হজ পালনের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না, জানালো হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। এবং কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে স্বস্তি। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাড়ির উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যান চলাচল ব্যাহত। দিন পেরিয়ে গেল, রংপুরের আলুটারিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির খুনিরা এখনো ধরা পড়েনি। এখনো পর্যন্ত হত্যা রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এদিকে শহরের যে এলাকায় কুনিও থাকতেন সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। এমনকি বিয়ে করে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের কথাও জানিয়েছিলেন তিনি। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। রংপুর শহরে মুন্সিপাড়া মসজিদ ঘেঁষা এ বাড়িতে 6 মাস ধরে বসবাস করেছেন জাপানি নাগরিক কুনিও হোশি। বাড়ির মালিক জাকির বালার দুঃসম্পর্কের বোন জানান, গত রোজায় ইসলাম ধর্ম গ্রহণ করেন কুনিও। বাংলাদেশি মেয়ে বিয়ে করার কথাও ভাবছিলেন তিনি। আর স্থানীয়রা জানালেন তারা কুনিওকে নামাজ ও রোজা করতে দেখেছেন। বড় মসজিদে কেরামতিয়া মসজিদে নামাজ পড়তো, আমি শুক্রবারে দেখি উনি নামাজ পড়ে আসতেছে। তারপরে রোজার মধ্যে উনি নাকি রোজা ছিল, নামাজও পড়ছে। ভাসুর আমাদের বললো যে উনি জাপান থেকে আসছে, এরকম থাকবে এখানে, এখানে যে ব্যবসা করবে আর কি, যে ফার্ম দিছে, তো উনি এখানে বিয়েও করবে, এই কথাও বললো। আমি এবার টাকা দেই, আমার সঙ্গে হাসে, কথা বলে। আমি জানি যে ভালো, যতদিন থেকে এখানে যাতায়াত করে কোনোদিন দেখিনি তার কারোর সঙ্গে কথা কওয়া। দুঃখজনক মনে হচ্ছে, যেটা বিদেশি লোক কি করতে পারে, বিদেশি লোকের কোনো শত্রু নেই, এটা কি ঘটলো, এটা আফসোস লাগতেছে খুব। কাদেরিয়া মসজিদের মুয়াজ্জিন তাজুল ইসলাম জানান, 10-12 জনের উপস্থিতিতে ইমাম মাওলানা সিদ্দিক কুনিওকে ইসলামী দীক্ষা দেন। বাসা আলা ভাই জানো, বালা ভাই সবাই মুসল্লিরা সহকারে এখানে আসলো, ওই সময় কলমা পড়েছে সিদ্দিক হুজুর। নামাজ তো আমার পেছনেই পড়ছে, উনি একদিন মাগরিবের নামাজ পড়ছে। এদিকে রোববারের মতো ঘটনাস্থল কাচু আলুটারিতে পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতা দেখা যায়নি। তদন্তের কোনো অগ্রগতির খবরও দিতে পারেননি তারা। এই ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত হয় সেই জন্য যা যা করার সবকিছু আমরা করছি এবং তদন্তর কাজটি নিরবচ্ছিন্নভাবে নিবিড়ভাবে করার জন্য একাধিক টিম করা হয়েছে। হ্যাঁ, এবং যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য যা যা করার সবকিছু করা হবে। অন্যদিকে এখনো গ্রামবাসীর মুখে মুখে কুনিওর অমায়িক ব্যবহারের প্রশংসা। জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের দেয়া বিবৃতিকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখছেন গোয়েন্দারা। ইসলামের ধ্বজাধারী আইএস কি জেনে শুনেই একজন মুসলিমকে খুন করল, নাকি
শুধুমাত্র গায়ের রং আর বিদেশি পরিচয়ের কারণে মরতে হলো জাপানি এই নাগরিককে? অনুসন্ধানী মনে এ প্রশ্ন এখন জোরালো। রংপুরের মুন্সিপাড়া থেকে ওমর ফারুক, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। রাজু, সকাল থেকেই ঘটনাস্থল এবং যেই বাড়িটিতে থাকতেন জাপানি নাগরিক সেই জায়গাটি আমি ঘুরে দেখেছি এবং সেখানে বিশেষ করে ঘটনাস্থলে আজকে কিন্তু গতকালের মতো সেই তৎপরতা, গোয়েন্দাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে এখনো সেই গ্রামে সেই জায়গাটিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মুখে মুখে ওই জাপানি নাগরিকের ব্যবহার, সুমধুর ব্যবহারের প্রশংসা, বন্ধুসুলভ আচরণের প্রশংসা। এছাড়া যেই বাড়িটিতে উনি থাকতেন সেই বাড়িটিতে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা যেটি দেখেছি যে প্রায় সবাই আমাদেরকে, যতজনের সাথে কথা বলেছি, সবাই আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এটাই জানতেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত 3 দিনই কিন্তু এই প্রথম এই ঘটনা তদন্তের জন্য যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি তদারকের যে প্রধান রংপুর রেঞ্জের ডিআইজি তিনি প্রথমবারের মতো ব্রিফ করেছেন এবং সেই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আমাদের রংপুর ব্যুরো প্রধান মানিক সরকার। আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে মানে সবচাইতে কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটি আজকে তিনি এখানে ব্রিফ যে করলেন সাংবাদিকদের উদ্দেশ্যে? তিনি আমাদের যে কথাটা জানিয়েছেন যে গত ঘটনার 3 দিনের পরে তারা আজকে যে তদন্ত কমিটিটা হয়েছে, আজকে তারা প্রথম এই তদন্ত কমিটির সদস্যদের নিয়ে সভা করলেন এবং এই সভায় অপর যারা সদস্যরা ছিলেন তাদেরকে তিনি একটা ব্রিফিং দিলেন যে কিভাবে কোন প্রক্রিয়াতে তারা অগ্রসর হবেন, এই বিষয়গুলি তিনি তাদেরকে জানিয়েছেন। এবং তিনি আরও বিষয় জানিয়েছেন, আপনি যেমনটি বললেন যে জাপানি নাগরিক সম্পর্কে, যে তার ব্যবহার, চলন বলন ইত্যাদি সম্পর্কে তিনি আমাদের খানিকটা বলেছেন। উনি বলেছেন যে ধর্মান্তরের বিষয়ে কি ওনার ওয়াকিফাল বা এই বিষয়টা কি কোনোভাবে সংশ্লিষ্ট কিনা, এটা কি আপনারা জিজ্ঞেস করেছিলেন? জি জি, আমি নিজেই এমনটা প্রশ্ন করেছিলাম তাকে। তো তার জবাবে তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে উনি নিজেও বিষয়টি শুনেছেন কিন্তু উনি এখনো বিষয়টা নিশ্চিত হতে পারেননি। আর তার সম্পর্কে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে উনি অত্যন্ত দরিদ্র প্রকৃতির একজন মানুষ। উনি যে জাপানি হলেও জাপানে উনি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো, যেটা একটা নতুন তথ্য আমরা আজ পেয়েছি, সেটা হচ্ছে যে উনি কিন্তু অবিবাহিত। হ্যাঁ, এবং রংপুর শহরের মুন্সিপাড়ায় যে জাকারিয়া বালার বাসায় তিনি থাকতেন, সেই জাকারিয়া বালার এখনো 3 ভাই সেখানে থাকেন। তাদের একজন সেখানে একটা হোটেলের ব্যবসা করেন। উনি যেহেতু দরিদ্র এবং জাপানে সেই হোটেলে অতি অল্প মূল্যের বা স্বল্প মূল্যের খাবার পাওয়া যেত, সেই খাবারে তিনি নিয়মিত সেখানে খাওয়া দাওয়া করতেন এবং সেভাবেই তার সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে এবং সেই সূত্র ধরেই তার বাংলাদেশে আসা এবং বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের হাতে সময় কম এবং এর পাশাপাশি কিন্তু ডিআইজি রংপুর রেঞ্জ আরও জানিয়েছেন যে গত 11 সাল থেকেই তিনি বিভিন্ন সময়ে এই রংপুরে এসেছেন এবং সেই তথ্যটাও জানিয়েছেন। মোটের উপরে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা কারা এর সাথে জড়িত সেটি কিন্তু এখন নিশ্চিত তারা করতে পারেননি। রাজু, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। সহকর্মী ওমর ফারুক জানাচ্ছিলেন রংপুর থেকে। বাংলাদেশের জাপানি নাগরিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে জাপান সরকার। সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে কুনিও হোশির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহাইদ সুগা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রোববার জাপানের সরকারি টেলিভিশন NHK জানায়, এই ঘটনায় IS এর সংশ্লিষ্টতা নিয়ে বাংলাদেশকে দ্রুত তদন্তের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। বাংলাদেশে বসবাসরত প্রায় 1000 জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। 66 বছর বয়সী কুনিও হোশি জাপানের আইওয়াত ও টোকিও এলাকায় কৃষি নির্ভর প্রকল্প পরিচালনা করতেন বলে খবর প্রচার করে NHK। বাংলাদেশে IS এর উত্থানের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুমবার্নিকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেট রিপোর্টার্স অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। Security questions. One is we will leave our security advisory in place until we feel the threat has passed.
বিদেশিদের উপর হামলার আশঙ্কার কথা আমরা আগেই বাংলাদেশ সরকারকে জানিয়েছি। এরপর সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা এখন নিরাপদ বোধ করছি। তবে আমি মনে করি যেসব বিদেশি নাগরিক এদেশে অবস্থান করছেন তাদেরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। বাংলাদেশে আইএসের উত্থানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এদেশে সম্ভাব্য আইএসের উত্থান প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। বান্দরবানে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক গাইড সহ 2 বাংলাদেশি পর্যটক। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, গত 28 সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবান বেড়াতে যান 2 পর্যটক। গতকাল একজন গাইডকে নিয়ে তারা রুমা উপজেলার বগা লেকের উদ্দেশ্যে বের হন, কিন্তু বিকেলের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। বগালেকের সেতুপাড়ার কাছ থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিখোঁজ 3 জনের সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তারা। দেশে কোনো সুশাসন নেই এবং সমাজে বিচারহীনতার সংস্কৃতি চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। সকালে রাজধানী বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে বিদেশি হত্যা সহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জালমানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। এটা যে কোনো সরকারের সাংবিধানিক দায়িত্ব। এটা বর্তমান সরকার এই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যে সুশাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি চলছে দেশে। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হয় না। এর জন্য কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। দেশের সাধারণ মানুষও বিদেশি নাগরিকদের জানমাল কঠোর রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করুন। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার সাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সকালে ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। সাদাত হোসেনকে মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে শনিবার রাত 3:30টার দিকে রাজধানীর মালিবাগে সাদাতের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল নিত্যকে আদালতে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে তা বাতিল করে 3 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর হাকিম। গত 6 সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে সাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক সাংবাদিক। এরপর থেকেই ক্রিকেটার সাদাত ও তার স্ত্রী পলাতক ছিলেন। ভিকটিম একজন গরিব হতদরিদ্র পরিবারের সন্তান, তারা খুবই অসহায়, যার জন্য আমাদের রাজধানী মানবাধিকার সংস্থা তাকে বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছি এবং তার পক্ষে আদালতে প্রোটেস্ট করেছি যাতে এই আসামির জামিন না হয়। ভিকটিমের 22 জবানবন্দির প্রত্যেকটা লাইনে লাইনে এই আসামির কথা অভিযোগ বলা হয়েছিল, যার কারণে সার্বিক বিবেচনায় এই আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমরা বিজ্ঞ আদালতে সারেন্ডার করেছি, যে কোনো সত্ত্বে আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে আসামিকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেছে। তার জন্য আমরা বিজ্ঞ আদালতে জেল কোর্ট বিধি অনুযায়ী তার ডিভিশন প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 8 সদস্য আটক, জাল ভিসা সহ বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ। এবং উপকূলীয় এলাকায় চলছে অলিখিত দাস প্রথা। মাত্র 1 থেকে 5,000 টাকায় দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি শত শত জেলে। আইন অমান্য করে মাছ ধরতে বাধ্য করছে মহাজনরা। হজের আনুষ্ঠানিকতা পালনকালে সৌদি আরবে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছে হজ অফিস। কিন্তু কারো স্বজন লাশ ফিরিয়ে আনতে চাইলে তাদেরকে সহায়তা করবে সরকার। এদিকে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বেশিরভাগই চান পুণ্যভূমি সৌদি আরবেই দাফন করা হোক নিহতদের। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। উনি ফোন ধরে বলতেছে তোমার আব্বার অবস্থা খুব খারাপ। শেফালি বেগম হারিয়েছেন তার স্কুল শিক্ষক বাবাকে, তবে লাশ ফেরত চাননি তিনি। তাদের ইচ্ছা অনুযায়ী সৌদি ভূমিতেই দাফন করা হয় তার পিতাকে, আর তাতেই তার বাবার বিধেয়ী আত্মা শান্তি পাবে বলে বিশ্বাস তার। আইনে কষ্ট দেওয়া লাভ নাই, সারা বছরের দোয়া হবে, ওনার জন্য মিলাত হবে। আমরা পরিবার থেকে ডিসিশন দিই যে না, আমরা ওইখানে দাফন করব।
শেফালির মতো আরো অনেকেই হারিয়েছেন স্বজন, তবে সকলেই চান সে দেশেই দাফন করা হোক তাদের। আমার আম্মার গার্ডিয়ান হিসাবে আমরা আমাদের ইচ্ছা সেখানে দাফন করা হোক। আমার ছোট ভাইয়ের বউ মারা গেছে এবং প্লাস আমার ছোট ভাই আহত। আল্লাহর পবিত্র জায়গা, পবিত্র ভূমিতে আম্মা মারা গেছে, আল্লাহ হয়তো আম্মাকে এভাবে কবুল করে নিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য বলতে পারি আমরা। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, ঢাকা ও সৌদি আরবের হজ অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে এবারের হজ মৌসুমে 115 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 43 জন মক্কার মিনায় পদদলিত হয়ে, 2 জন ক্রেন দুর্ঘটনায়, আর বাকিরা অসুস্থ হয়ে মারা যান। নিহতদের স্বজনরা কেউই লাশ দেশে আনার বিষয়ে আগ্রহ দেখাননি। কেউ চাইলে তার লাশ ফেরত আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান হজ অফিসের উপপরিচালক। বেশিরভাগই আত্মীয়স্বজন চাচ্ছেনই যে তাদের ডেড বডি ওখানেই কবরস্থ হোক। কেউ যদি আনতে চায় তাহলে তারা যোগাযোগ করলে সৌদি হজ মিশন রয়েছে, প্লাস আমাদের এখানে হজ মন্ত্রণালয়, সেখানে যোগাযোগ করে। তবে দেখা গেছে যে এই ধরনের কোনো আবেদন এখন পর্যন্ত আমরা পাই না। এবারের হজ মৌসুমে মক্কায় আল হারাম মসজিদে ক্রেন দুর্ঘটনায় শতাধিক এবং মিনায় পদদলিত হয়ে নিহত হন 717 জন হাজি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বালিখোলা গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। মিনার ট্র্যাজেডিতে গ্রামের একই পরিবারের 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এখনও 3 জনের লাশ পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে হজ পালনে গত 30 আগস্ট সৌদি আরবের মক্কায় যান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের আসাদুল্লাহর পরিবারের 8 সদস্য। গত 24 সেপ্টেম্বর পাথর নিক্ষেপের জন্য মিনায় যান তারা। এ সময় পদদলিত হয়ে প্রাণ হারান আসাদুল্লাহ মিয়া, তার স্ত্রী সাহারা বেগম, মামা ওমর আলী, ভগ্নিপতি সিদ্দিক মিয়া, চাচাতো বোন আমেনা বেগম ও হাসেনা বেগম। পরিবারের কাছে তাদের 6 জনের মৃত্যুর কথা জানান সৌদি প্রবাসী আত্মীয় সানাউল্লাহ মিয়া। এই খবর জানার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমার এক মামা তাই সৌদিতে, ওই মামা আমার ফোন করে কইছে তোমার আব্বা মোবাইলে ঢুকে না, তোমার আব্বা জীবিত নাই। প্রথম কইছে নিখোঁজ, 4-5 দিন পরে পরে হাসপাতাল থেকে বের করছে, মারা গেছে। নন্দরে আমরা তুলে দিয়েছি, সাজায় ভিজায় আরেকবার আমরা লাশ কানাতে সাজায় মাটি দিতাম। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি, আমরা যাতে আমার মা লাশটা অন্তত পক্ষ কবর হয় এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত আমরা দাবি করি। এই অবস্থায় নিহত 6 জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 3 জনের লাশ শনাক্ত হয়েছে, আর বাকি 3 জনের মনে হয় এখনো শনাক্ত হয়নি। বাংলাদেশ সরকার কুয়েত সৌদি সরকারের সাথে পদক্ষেপ নিয়ে অন্তপক্ষে লাশটি কোথায় আছে খুঁজে বের করে সেই লাশগুলি যদি পরিবারের কাছ থেকে দেখাতে পারে, হস্তান্তর করে, তাহলে খুশি হবে। আর্থিক ব্যাপারটা জড়িত এখানে। এখন ওদের যদি মানে ওই যারা হাজি সাহেবরা যারা মারা গেছে এদেরকে যদি আর্থিকভাবে একটু সহযোগিতা করা এটা খুব ভালো হয়। এই অবস্থায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা শীর্ষ কর্মকর্তা। সরকারি নির্দেশনা পেলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব, যা যা করণীয় তা আমরা গ্রহণ করব। আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রাণে বেঁচে যাওয়া পরিবারের 2 জন সাহেব আলী ও আলিমুন্নেসা দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গত কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ ঝোড়ো বৃষ্টিতে রাজধানীতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়া অনেকে বৃষ্টি উপভোগ করতে রাস্তায় নেমে আসেন। তবে এই ঝড় বৃষ্টিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাড়ির ওপর বৈদ্যুতিক খুঁটি এবং গাছ উপড়ে পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও শহীদ মিনারের আশপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় যানজটের। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বৈদ্যুতিক খুঁটি ও গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ থেকে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। গত 1 অক্টোবর থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও মূলত আজ থেকে সব গণপরিবহনে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক ফেডারেশনের দাবি, সরকার প্রতি কিলোমিটারে 1 টাকা 70 পয়সা ভাড়া বাড়ালেও তারা যাত্রীদের কাছ থেকে 1 টাকা করে বেশি রাখছেন। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা সবসময় নজরদারিতে রাখা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
টাকা প্রতি কিলোমিটারে বৃদ্ধি করে অদ্য 5/10/2015 তারিখ থেকে কার্যকর করার জন্য সিদ্ধান্ত নিয়ে আজকে প্রশাসন সহ শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ সহ মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ সহ আজকে আমরা উদ্বোধন করছি এবং অদ্য থেকে এটি কার্যকর করার জন্য যাত্রী সাধারণের কাছে বিনীত অনুরোধ থাকছে আমাদের। পুলিশ প্রশাসন সর্বদাই মাঠে আছে এবং ভাড়া নির্ধারিত ভাড়া অনুযায়ী নিচ্ছে কিনা এটা মনিটর করার জন্য আমরা সবসময় মাঠে থাকবো। পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। আজ শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য 2016 সালের 17 জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে 2012 সালের 9 ডিসেম্বর পল্টনের হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 8 সদস্যকে আটক করেছে র্যাব। গত রাতে র্যাব 3-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুরের একটি হোটেল কক্ষ থেকে পাচার চক্রের 2 জনকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে জাল ভিসা তৈরি ও বিপণনের সাথে যুক্ত আরও 6 জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। সোমবার রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। এই সময় পাচারকারী চক্রের সদস্যদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল ভিসা, পাসপোর্ট ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। র্যাবের ধারণা এই চক্রের সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমানবন্দরের কর্মকর্তারাও যুক্ত থাকতে পারে। প্রায় 18টি দেশের ভিসা এখানে পাওয়া গিয়েছে এবং তারা অনেক ক্ষেত্রেই কিন্তু বিমানবন্দর কিন্তু অতিক্রম করে এবং বিমানবন্দরের কিন্তু বেশ কিছু ডকুমেন্ট যেগুলি সিল সহ অন্যান্য সবকিছুই কিন্তু এখানে আসছে। সেক্ষেত্রে ডেফিনেটলি একটি যোগসাজগ থাকাটাই এখানেই স্বাভাবিক এবং তারা বলেছে তারা অন্যান্য দেশেও তাদের পরিচিত লোকজন আছে যারা তাই অবৈধ পন্থাটাকে সহজতর করার জন্য তারা যোগসাজশে এই সকল কাজগুলি করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই যে সকল তথ্য আমরা পেয়েছি সেটা তদন্ততে অবশ্যই সেটা বিবেচনা করা হবে। পাবনার পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে পাকশী পেপার মিলের পেছন থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পেপার মিলের পেছনের একটি জঙ্গলে সুজাউল ইসলামের লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সুজাউলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সহকর্মীরা জানান, তিনি পাকশী ফাঁড়ি এলাকায় কর্মরত ছিলেন। গতকাল রাত 8টার পর থেকে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তার মুঠোফোনটির। এদিকে কে বা কারা সুজাউলকে হত্যা করেছে এই ব্যাপারে এখনো নিশ্চিত হতে না পারলেও ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাওয়া যাচ্ছে না, ওটা পড়তেই না, ওটা থেকে শুরু কোথায় বলবো, সারা রাত খুঁজলাম, খোঁজার পর থেকে আমিও ডিউটি ছিলাম, আমি বলতে পারবো না, সকালবেলা শুনি যে এই অবস্থা। প্রায় 1 বছর আগে এখানে জয়েন করছি। গতকাল সন্ধ্যার থেকেই ওকে পাওয়া যাচ্ছিল না। আমরা লাস্ট ওর লোকেশন পাই 6:48 বা 6:50-এ। রাজধানীর উত্তরার শাহ মাকদুম রোডের একটি বাসা থেকে এক নারী সহ 3 ভুয়া ডিবি পরিচয়ধারীকে অস্ত্রসহ আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, গত রাত 8টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডের ওই বাসাটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নারী সহ 3 ভুয়া ডিবিকে আটক করা হয়। বাসা থেকে একটি ওয়াকিটকি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময়ে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শাহ মকদুম রোডের 61 নম্বর বাসায় 4র্থ তলাতে একটা অফিসের আড়ালে এখানে আপনার ডিবি পরিচয়ধারী আর্মসধারী কিছু লোকজন সমবেত হয়েছে। তারা কিছু ক্রাইম করবে। জনকে মোহাম্মদ আবু বকর সুলতান ওরফে বিতান এবং জাহিদুর রহমান। একটা মেয়েকে পাওয়া গেছে যে মেয়ের আচরণেও অস্বাভাবিক ছিল। তারা ডিবির পরিচয় দিয়ে প্রতারণা করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের উন্নততর জীবনের অধিকার নিশ্চিতে বিশ্বের সব দেশ ঐকমত্য ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একযোগে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানী ব্র্যাকিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
এছাড়াও দেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা রক্ষায় পরিবেশগত ও সামাজিক খাত সহ টেকসই উন্নয়নের খাতগুলোতে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। গড়ে 5-6 ট্রিলিয়ন ডলার প্রত্যেক বছর এটা দরকার করবে। এই 5-6 ট্রিলিয়ন ডলারের ভিতরে পাওয়া যাবে হয়তো অর্ধেকের মতো। অর্থাৎ এই যে বাড়তি সম্পদটা কোথা থেকে আসবে এটার ব্যাপারে কিন্তু কোনো বৈশ্বিক দিক নির্দেশনা নেই। অর্থায়নের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ জায়গা আগামী দিনের কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। সেটার মূল ভূমিকাটা পালন করবে অভ্যন্তরীণ সম্পদ। মূল ভূমিকা যদি অভ্যন্তরীণ সম্পদ পালন করে তাহলে কর আহরণের মাত্রা যেমন বাড়াতে হবে, সেটার সঠিক ব্যবহার এবং দেশের থেকে তার জন্য টাকা যেন পাচার না হয়ে যায় সেটা একটা গুরুত্বের জায়গা নিয়ে আসবে। অব্যবহৃত বৈদেশিক সম্পদ ব্যবহার গুরুত্বপূর্ণ হবে। একই রকমভাবে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ হবে। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগকে আরো বাড়াতে হবে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মাত্র 1 থেকে 5,000 টাকায় 6 মাসের জন্য মহাজনদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে শত শত জেলে। আর এই সময়ে জেলেদের অনেকটা জিম্মি বা দাস হিসেবে ব্যবহার করছেন দাদন ব্যবসায়ীরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের সাগরে ইলিশ মাছ ধরতে বাধ্য করছেন তারা। এক্ষেত্রে দাদন ব্যবসায়ীদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আধুনিক এই যুগে কাগজে কলমে দাসপ্রথা নেই, কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় এলাকাগুলোতে সাধারণ জেলেদের সাথে যে আচরণ করা হচ্ছে তা দাসপ্রথার চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং উখিয়া এলাকার জেলেরা এই দাসপ্রথার সাথে জড়িয়ে পড়ছেন। মাছ ধরার মৌসুমের শুরুতে নানা কৌশলে দাদন ব্যবসায়ীরা মাত্র 1 থেকে 5,000 টাকায় কিনে নিচ্ছে অভাবী জেলেদের। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এ টাকার সুদসহ টাকা দিতে না পারলেই চলে নির্যাতন। মাছ দূর করে আমাদেরকে সাগর পাড়া সাগরে যাইতে হবে, না গেলে আমার বাচ্চা ধরিয়ে লই আমরা তাদের কাছে মানে আটকা সমস্যা নাই, আমরা যাইতেন না, কোথায় টাকা দিলে আমরা দিতে পারি না। বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম হয় গত 25 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে সরকারি কোনো উদ্যোগে অংশীদার হতে পারছে না এসব জেলেরা। অভিযান দিয়েছে সরকার, কইছি আমরা যাইতাম না, এরকম কত হইলে হিটে আমরা বুঝুম ইয়াগুলো আঙুলো বাঙাচুর হয়েছে, তোমরা যাইতে না, না যাইতে হইলে মালিকের কারণে আমরা থাকতে পারতেছি না। এক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ায় আটক হচ্ছে সাধারণ জেলে। কিন্তু নানা জটিলতার কারণে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সরকার। যদি তারা দাদন ব্যবসায়ী আমাদেরকে চিহ্নিত করে বলে ওরাই দিয়েছে, আমাদেরকে জোর করেছে, তখন আমরা পরবর্তীতে দেখব তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ থেকে অন্তত 500 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে 9 অক্টোবর পর্যন্ত। কোস্টগার্ডের চলমান অভিযানে বঙ্গোপসাগরে আইন অমান্যের অভিযোগে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে এ ধরনের শত শত জেলে। কিন্তু সাগরে এই আইন ভাঙতে তাদেরকে যারা বাধ্য করছেন সেই দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সরকারি কর্মকর্তারা বলছেন নানা জটিলতার কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাজারে চাহিদা বাড়ছে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের। তবে এ খাতের অগ্রযাত্রা ধরে রাখতে জ্বালানি ব্যবহারে বিশেষ সুবিধা ও ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি রপ্তানি বাড়াতে প্রণোদনা বাড়ানোর দাবি করছেন তারা। এদিকে নতুন পণ্য তৈরির আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। খাদ্যাভ্যাসের পরিবর্তন আর উৎপাদিত কৃষিপণ্যের মূল্য সংযোজনের সাথে অটুট সাধে ভোক্তার কাছে পৌঁছে দিতে দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্পের যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় 1998 সালে আনারসের জুস রপ্তানির মাধ্যমে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিশ্ববাজারে আসে বাংলাদেশ। এরপর যোগ হয় টমেটো কেচাপ ও আমের জুস বার। আর বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার বড় একটা অংশ পূরণের পাশাপাশি 30টির বেশি শিল্প প্রতিষ্ঠানের তৈরি প্রায় 70টি পণ্য রপ্তানি হচ্ছে 100-র বেশি দেশে। 2 অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে চলা এই শিল্প খাত গত 5 অর্থবছরের 4 বারই ছাড়িয়ে গেছে রপ্তানি লক্ষ্যমাত্রা। আর ভোক্তা চাহিদা থাকায় প্রক্রিয়াজাত খাদ্যের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। এক্সপোর্টে অনেক অপরচুনিটি আছে আপনার, কারণ বাংলাদেশ লেবার কস্ট অনেক কম, এখান থেকে আপনি এক্সপোর্ট করলে অনেক মানে এফিশিয়েন্টলি করা যায়। নতুন নতুন কান্ট্রি অ্যাড করতে সক্ষম হচ্ছি, আর যেই দেশে আমরা আছি ওখানে কিন্তু ডাবল ডিজিটে আমরা গ্রো করতেছি। আমরা জ্যাকফ্রুটের চিপসও বাজারে কিন্তু লঞ্চ করবি। তবে রপ্তানিতে দ্রুত এগিয়ে গেলেও প্রতিবেশী দেশগুলোর মতো নিম্ন সুদের হার ও প্রণোদনা সুবিধা পান না এ খাতের ব্যবসায়ীরা। আছে আরও নানা সমস্যা। তাই অবকাঠামো উন্নয়নে গ্যাস, কয়লা ও বিদ্যুৎ ব্যবহারে পৃথক কোটার দাবি তাদের। থাইল্যান্ডের
অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে রেট অফ ইন্টারেস্ট কিন্তু 4.5 থেকে 5%। বাংলাদেশেও তাই হওয়া উচিত। যদি আমাদের গ্যাস বরাদ্দ আলাদাভাবে দেয়, বিপ্লব ঘটা সম্ভব। অ্যাগ্রো বেজে 10% করে আমাদেরকে ইনসেন্টিভ দেয়, নন অ্যাগ্রোতে কোনো ইনসেন্টিভ দেওয়া হয় না আমাদের। আরও ইনসেন্টিভ দেয় অন্য দেশের মতো 20 to 30 টাইমস বেশি বাড়বে আমাদের এক্সপোর্টটা। এদিকে মুক্তবাজার অর্থনীতির বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রাখতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উদ্যোক্তাদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস ইপিবির। এই প্রোডাক্টগুলো আসবে আমাদের কাছে, তখনই আমরা ইনসেন্টিভের জন্য অবশ্যই সরকারের কাছে সুপারিশ করব। যারা এগিয়ে আসবেন তাদেরকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব আমাদের। এখাতের পণ্য তৈরির কাঁচামাল দেশীয় হওয়ায় প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে 1 দশকের মধ্যে রপ্তানিতে পোশাক শিল্পের কাছাকাছি যাওয়া সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বন ও পরিবেশ এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও মেঘনার ভাঙনের শিকার ভোলার চরফ্যাশন উপজেলার ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনে এখনও খাস জমি বন্দোবস্ত দেয়নি স্থানীয় ভূমি বিভাগ। অসহায় মানুষের অভিযোগ, জমি পরিমাপ ও ম্যাপ তৈরির পর থেমে রয়েছে বন্দোবস্তের কার্যক্রম। তবে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমে মেঘনার তীব্র ভাঙনে ভোলা চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের 5 গ্রামের প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফসলি জমি সহ ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে 7 শতাধিক পরিবার। এই অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পুনর্বাসনের জন্য পশ্চিম ঢালচরের সরকারি খাস জমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন তারা। রাস্তার আনাচে কানাচে টং টং উড়াইয়া টিনের একটা ঘর করে থাকার মতন কোনো পরিবেশ আমাদের এখন বর্তমানে নাই। পশ্চিম সাইডের জায়গাগুলো যদি আমাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় তাহলে আমাদের বিরাট উপকার হবে এবং আমাদের ছেলেপেলে নিয়ে আমরা এই দেশে বসবাস করে থাকতে পারবো। অফিসারের আয়া জায়গা জমি নাই পা, কোনো অফিসারের কোনো খোঁজ খবর নাই। এছাড়া দ্রুত ভূমি বন্দোবস্তের দাবিতে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেন অসহায় ভূমিহীন মানুষ। তাদের অভিযোগ, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় ভূমি অফিস। চরফ্যাশন ভূমি অফিস ঢালচর জমি বন্দোবস্ত দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। আমরা বারবার তাদের কাছে আসার পরেও তারা চুপ। আমরা যাতে করে আমাদের এই দাবিকৃত এই 1360 একর জমি, এই 1360 একর জমি অনতিবিলম্বে এবং অতি দ্রুত যাতে বন্দোবস্ত পাইতে পারি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। তদন্তে কোনো আইনগত সমস্যা না থাকে এবং পারিপার্শ্বিক কার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই বিষয়ে আমি আমার তরফ থেকে বলতে পারি যে খুব দ্রুতই আমরা ব্যবস্থা নেব এবং তাদেরকে ভূমিহীনদেরকে যাতে খুব সহজে এবং প্রকৃত ভূমিহীনদের এই বন্দোবস্ত দেওয়া যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেব। ভোলা চরফ্যাশন উপজেলার পশ্চিম ঢালচরের চরসত্তেন মৌজায় 1686 একর অনাবাদি খাস জমি রয়েছে। সময় সংবাদ, ভোলা। সমাজে শিশুদের বড় একটি অংশ এখনো বঞ্চিত তাদের প্রাপ্য মৌলিক অধিকার থেকে। বেঁচে থাকার তাগিদে এই শিশুরা তাই বই খাতার পরিবর্তে বেছে নিচ্ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার তাগিদ বিশ্লেষকদের। যদিও সরকার বলছে শিশুদের পুনর্বাসনের জন্য হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। মঞ্জুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাইতে ঘুমাই স্টেশনে, কোনো সময় ঘুমাই প্ল্যাটফর্মে, স্ট্যান্ডে, সিঁড়ির তলে। সকাল হইলে স্ট্যান্ডে দাঁড়াই, বুঝা 50-60 টাকা হইলে ভাত খাই, 35 টাকার ভাত খাই, থাকে 15 টাকা। 15 টাকা দেয়, বন্ধু বান্ধব মিলে মজমা করি, সিগারেট মুগেট খাই। কমলাপুর রেল স্টেশনের ছিন্নমূল শিশুদের সবার জীবনের গল্পটা এই রমজান মিয়ার মতোই। প্রতিদিন হাজারো মানুষ ভাগ্যবদলের তাগিদে এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে যায়। শুধু রমজানদের ভাগ্য যেন কখনোই বদল হয় না। সকালে ট্রেন এলে পূজা মারি, আবার দুপুরে ট্রেন এলে পূজা মারি, পড়াশোনা করি না, সারাদিন রাস্তা থাকি। আমার লেখাপড়া করতে ইচ্ছা করে কিন্তু আমি টাকা পয়সার জন্য করতে পারি না। আব্বু চলে গেছে, আমি না কাজ করলে আমার আম্মু খাইতে পারে না। বাইরে এলার টাকার লিগে চিল্লাচিল্লি করে, বড় বাপ লিগা পড়ছি ঢাকা কাঁচের লিগা। বেসরকারি তথ্য মতে দেশে এখন 10 লাখেরও বেশি শিশু গৃহহীন, অভাবেই যাদের নিত্য সঙ্গী। ইউনিসেফের জরিপে দেখা গেছে দেশে 5 থেকে 14 বছরের মোট শিশুর প্রায় 13% লেখাপড়ার পরিবর্তে জড়িত বিভিন্ন পেশায়। তাদের মধ্যে অন্তত 13 লাখ শিশু নিয়োজিত রয়েছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে। বিশেষজ্ঞদের মতে এর বাইরে থাকা অনেক শিশুকে দিয়ে সমাজের একটি চক্র নানা ধরনের অপকর্ম করিয়ে নিচ্ছে। যদিও সরকার বলছে এসব শিশুদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। সমাজের যারা দুষ্কৃতিকারী, যারা সমাজ বিরোধী,
তারা এই শিশুদেরকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করে। জাতীয় বাজেটে পুনর্বাসনের জন্য, এদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকতে হবে। যেহেতু এমডিজি লক্ষ্যমাত্রা পূরণ করায় আমরা সফলতা অর্জন করেছি, এসডিজিতেও আমরা সফল হওয়ার জন্য এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আর ব্যাপক কর্মসূচি হাতে নিতে চাচ্ছি। এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইট যে প্রজেক্টের আওতায় আমরা আমাদের বিভিন্ন স্তরের শিশুদেরকে অর্থ দিচ্ছি। শিশু অধিকার রক্ষা কিংবা শিশু শ্রম বন্ধে এদেশে অনেক আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বললেই চলে। তাই বিশ্লেষকদের মতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে শিশু অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজাকে কেন্দ্র করে বরগুনায় শুরু হয়েছে নানা প্রস্তুতি। জেলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএমসি পাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মতে এবছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গাকে বরণ করে নিতে তাই প্রস্তুতি চলছে বরগুনার প্রতিটি পূজা মণ্ডপে। তাদের নিপুণ হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন বরগুনার মণ্ডপগুলোতে, বাকি শুধু রং করা। মণ্ডপগুলোতে প্রতিমার শৈল্পিক রূপ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কারু ও প্রতিমা শিল্পীরা। আর দেবীকে বোধন পূজার মধ্য দিয়ে পহেলা কার্তিক ষষ্ঠী তিথিতে সিঁদুর পরিয়ে বরণ করে নেওয়ার অপেক্ষায় পূজারীরা। আর অশুভ শক্তি দমনে আসা দেবীর কাছে শান্তি কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। আমরা প্রতি বছর এ জায়গায় আরতি, তারপরে নৃত্য, নাচ, গান করে থাকি। এই উৎসবটা হলো আমাদের প্রাণের উৎসব এবং এই শারদীয় উৎসব সকলের উৎসব। বরগুনা জেলায় সহ সারা দেশেই আমাদের নির্বিঘ্নে আমাদের এই উৎসব পালিত হবে। এদিকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্যরাও। আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা একটি নির্ধারিত যে ডিউটি পেয়েছি, আমরা সেভাবে আমাদের প্রোগ্রাম রেডি করেছি এবং প্রত্যেকটি জায়গায় আমাদের পুলিশ এবং আমাদের মোবাইল পার্টি এবং স্ট্রাইকিং পার্টি দ্বারা আমরা নিরাপত্তা ব্যবস্থা 100-তে 100% আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করব। এবছর বরগুনা জেলায় 151টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 13টি বেশি। সময় সংবাদ, বরগুনা। গ্রাম অঞ্চলে নিরাপত্তার অভাব, যৌন হয়রানি সহ বিভিন্ন কারণে অনেক কিশোরী বয়ঃসন্ধির সময়ে প্রাথমিক পর্যায়ে শিক্ষা জীবন শেষ করতে বাধ্য হচ্ছে, শিকার হচ্ছে বাল্যবিবাহের। বিশ্লেষকরা বলছেন, বয়ঃসন্ধিকালীন কিশোরীদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তারা। পরবর্তী প্রজন্মের শিক্ষাক্ষেত্রে বিকাশে যা হবে অন্যতম বাধা। সেলিয়া সুলতানার রিপোর্ট। পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা ঘরে বা বাইরে কোনো বৈষম্যের শিকার না হলেও বয়ঃসন্ধিকালীন সময়ে পৌঁছানোর পর মেয়েরা সামাজিকভাবেই বৈষম্যের শিকার হচ্ছেন। মাধ্যমিক পর্যায়ে স্কুল ছেড়ে দেওয়া, সঙ্গী ছাড়া কিশোরীদের বাইরে যেতে না দেওয়া, যৌন হয়রানি এবং শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হওয়া সহ বিভিন্ন আতঙ্কে বৈষম্যের শিকার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা। বাড়ির থেকে বেরোলি তো মেয়ে মানুষ তো বড় হয়েছি না, দেন আর কি যাওয়ার জন্য ছেলেরা যেতে পারে, আমরা কি যেতে পারি। কোনো কোনো অঞ্চলে বয়ঃসন্ধিকালীন সময়ে নিরাপত্তার অভাবে ঘরের কন্যা শিশুটির শিক্ষা জীবনের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য হচ্ছেন। রাস্তাতে ছেলেরা ডিস্টার্ব করতো, বাড়িতে করলে আর দেয় না স্কুলে যাওয়ার লাই। লাইসেন্সের বাইসেন্স রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে, পরে এলাকার বিয়ে দিয়ে লাইছি। এসব অঞ্চলে যারা বাধা উপেক্ষা করে বিদ্যালয়ে শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছেন, তারা বলেন, বয়ঃসন্ধিকালীন কিশোরীদের শিক্ষা জীবনের পথকে আরো সহজ করতে প্রয়োজন শিক্ষক, পরিবার এবং সমাজের সচেতন মানুষের ইতিবাচক এবং সহায়ক দৃষ্টিভঙ্গি। নানা রকম কথা কয়, ছবি তোলে, এসব থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে তো আমাদের কমিটি মেম্বাররা কাছে বলতে হবে কিছু। অল্প কাছে যদি না বলে তো আমরা কিভাবে স্কুলে আসবো। মেয়েরা যে ডাক্তার হতে পারবে বা ইঞ্জিনিয়ার বা যে বড় কিছু হতে পারবে, এই ধরনের মেন্টালিটি অনেক গার্জিয়ানের নাই। এইটা উঠার পরে অনেক সময় কিছু কিছু পরিবার আছে যেখানে তারা বাবা মা মেয়েদেরকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। বিশ্লেষকরা বলছেন, এদের সমাজের মূল স্রোতধারায় রাখতে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধি এবং বৈষম্য কমাতে স্থানীয় সরকার পর্যায়ে মনিটরিং এর উপর গুরুত্ব দিতে হবে। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে একটা হোঁচট খাচ্ছি আমরা, সেটা হলো যে অষ্টম, নবম, দশম শ্রেণীতে গিয়ে আস্তে আস্তে ঝরে পড়ার হার বাড়তে থাকে। এখন এটা হচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকালীন সময়, সে যে একটা পিউবার্টির দিকে যায়, তার এই যে পরিপূর্ণতা, এটা যে তার একটা শক্তির দিক,
সেটা না ভেবে সে অনেক সময় মনে করে যে এটা তার একটা বোঝা হয়ে যাচ্ছে, লায়াবিলিটি হয়ে যাচ্ছে। এই যে মেয়েদের যে সামাজিক সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এগুলো বিবেচনা করতে পারেন, বোঝাতে পারেন। পাশাপাশি স্কুলগুলোতে বয়সের এই স্বাভাবিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার বিষয়টি জানাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, গাজীপুর। চলতি বছরের শেষ দিকে বিশ্বে অতি দারিদ্র্যের হার 10% নিচে নেমে আসবে। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। দৈনিক আয় $1.90 হিসেবে এই পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। এর আগে এই আয়ের সীমা ছিল $1.25। এদিকে আফ্রিকার সাবসাহারা অঞ্চলে দারিদ্র্য বাড়ার হার আশঙ্কাজনক বলেও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এছাড়া 2012 সালে এই অঞ্চলের বেকারত্ব 42.6%, 2015 সালের শেষ দিকে তা 35.2% নেমে আসবে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, অতিদারিদ্র্য সমস্যার সমাধানে সেসব দেশের আরও সতর্ক হতে হবে যে দেশগুলো যুদ্ধবিধ্বস্ত কিংবা রপ্তানির উপর নির্ভরশীল। তবে স্থিতিশীল উন্নয়নের জন্য তরুণ বেকার সমস্যার সমাধান, মুদ্রা বাজার স্থিতিশীল রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। অবরুদ্ধ পশ্চিম তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত ও 2 শতাধিক আহত হয়েছে। নিহত ফিলিস্তিনিকে শহীদ আখ্যা দিয়ে ইসরায়েলি দখলদারি প্রতিহত করতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আমরণ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই গাজা উপত্যকায় আবারও কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রোববার আল আকসায় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিম তীর। ওল্ড সিটিতে 2 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলিদের হত্যাকারী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জোর আন্দোলনে নামে জেরুজালেম ও পশ্চিম তীরের মানুষ। পুলিশের উপর পটকা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। সংঘর্ষে আহত হয় 2 শতাধিক, আটক করা হয় বেশ কয়েকজনকে। এরই মধ্যে পুলিশের গুলিতে হুজাইফা সুলাইমান নামে 18 বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়। ওই ফিলিস্তিনি পুলিশের উপর পটকা ছুড়েছিল বলে অভিযোগ করে ইসরায়েলি বাহিনী। এই নিয়ে মাত্র একদিনের ব্যবধানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো 3 জনে। নিহত ফিলিস্তিনিদের শহীদ আখ্যা দিয়েছে গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। তাদের দাবি, পূর্ব জেরুজালেম ও আল আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই আন্দোলনের বান থামানো যাবে না। ইসরায়েলিরা একের পর এক আমাদের ভাইদের হত্যা করছে। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না আমাদের রামাল্লা সরকার। তারপরও বলবো, যারা ইসরায়েলিদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের এই ত্যাগ বৃথা যাবে না। ইসরায়েলি জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। তবে পাথর ও পটকা নিক্ষেপকারী ফিলিস্তিনিদের ইসলামী জঙ্গি হিসেবে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের রুখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নিজ বাহিনীকে নির্দেশ দেন তিনি। ইসরায়েল ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে সর্বদা প্রস্তুত। আমি আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ইহুদিদের উপর হামলা চালিয়ে কেউ পার পাবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে, বাড়িঘর গুড়িয়ে দেয়া হবে তাদের। নেতানিয়াহুর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পরেই অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি গণমাধ্যম। তবে এবারও হামাসের পক্ষ থেকে রকেট হামলার জবাবেই বিমান হামলা চালানো হয় বলে ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল সরকার। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে বিমান হামলার ঘটনায় নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার MSF। হামলার তীব্র নিন্দা জানিয়ে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বলেও অভিযোগ করে এই সংস্থাটি। হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন নেটো সেনাদের দোষারোপ করেছে সংস্থাটি। শনিবার আফগানিস্তানের কুন্দুজে চ্যারিটি সংস্থা MSF পরিচালিত একটি হাসপাতালে বিমান হামলা চালানো হলে 22 জন নিহত হয়। নিহতদের মধ্যে 12 জন MSF কর্মী এবং 3 শিশু সহ 10 জন রোগী ছিল বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া সফর স্থগিত হবার পর এবার গুঞ্জন উঠেছে বাংলাদেশ সফর স্থগিত করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা জাতীয় নারী ক্রিকেট দল। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 15 অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়া নারী ক্রিকেট দলের। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমে নিরাপত্তার ইস্যুতে প্রোটিয়া নারীদের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার খবর সৃষ্টি করেছে গুঞ্জনের। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়া নারীদের। বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে সফরটিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছিলেন সালমারা। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারত দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। কটকে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে সফররতরা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় দুই দলের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। সিরিজের সমতায় ফিরতে মরিয়া ধোনির দলের সামনে এই ম্যাচটি বড় চ্যালেঞ্জ, কেননা টি-20 ফরম্যাটের সবশেষ 5 ম্যাচের 4টিতেই হেরেছে টিম ইন্ডিয়া। তাই আসন্ন টি-20 বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে তারা। তবে বোলিংয়ে একজন পেসারের বদলে এই ম্যাচে স্পিনার অমিত মিশ্র অথবা হরভজন সিংকে সেরা একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে আমলা ডুপ্লেসিরা রানে থাকায় এই ম্যাচেও হয়তো মাঠের বাইরেই থাকতে হবে হার্ড হিটার কুইন্টন ডি কককে। তবে ক্রিস মরিসের জায়গায় এদিন মাঠে নামতে পারেন অ্যালবি মর্কেল। এর আগে কটকে 17টি ওডিআই ও 2টি টেস্ট ম্যাচ হলেও এই ভেন্যুতে এখনো কোনো টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়নি। লা লিগার খবর। অমীমাংসিতভাবে শেষ হলো মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। স্তাদিও ভিনসেন্ট ক্যালদেরনের স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ 1-1 গোলে ড্র করেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে। ফলে 7 ম্যাচ শেষে 15 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে মাদ্রিদিস্তানরা। সমান ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিমিওনি শিষ্যরা। ঐতিহ্যের সাথে লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে আতিথ্য নেয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর মর্যাদার লড়াইটি উত্তাপ ছড়াতে থাকে ম্যাচের প্রথম মিনিট থেকেই। আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাগের পরীক্ষা নিতে থাকেন দু দলের স্ট্রাইকাররা। তবে প্রথম সাফল্যের দেখা পায় অতিথিরাই। 9 মিনিটে কারভাজালের ক্রস থেকে হেড করে বেনিতেজের শিষ্যদের লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। সমতায় ফিরতে মরিয়া সিমিওনির শিষ্যরা হয়ে ওঠে আরো আগ্রাসী। পরিকল্পিত আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে রিয়ালের রক্ষণ দুর্গ। 21 মিনিটে পর্তুগালের মিডফিল্ডার থিয়াগোকে অবৈধভাবে বাধা দিয়ে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন মাদ্রিদিস্তান অধিনায়ক রামোস। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্বাগতিক স্ট্রাইকার গ্রিজম্যান। 33 মিনিটে রাউল গঞ্জালেসকে ছাপিয়ে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সহজ সুযোগ হেলায় হারান ব্যালন ডি'র জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদিস্তানরা। দ্বিতীয়ার্ধে আগ্রাসী দু দলের ফুটবলাররা ফুটবলীয় কৌশলের বদলে ব্যস্ত হয়ে ওঠেন শারীরিক শক্তিমত্তার প্রদর্শনীতে। 66 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন $1 মিলিয়ন ফুটবলার গ্যারেথ বেল। ফলে দীর্ঘদিন পর প্রতিপক্ষের রক্ষণ দুর্গে দেখা মেলে রোনালদো, বেল ও বেনজেমা ট্রয়ের। কিন্তু দেখা মেলেনি সাফল্যের। উল্টো 83 মিনিটে স্বাগতিক প্রায় 54,000 সমর্থককে আনন্দের উপলক্ষ এনে দেন বদলি স্ট্রাইকার ভিয়েত্তো। মার্টিনেজের ক্রস থেকে দারুণ গোল করে সিমিওনের শিষ্যদের সমতায় ফেরান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘটনার 3 দিন পরও কুনিও হোশি হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। আটকের সংখ্যা বেড়ে হলো 6। জাপান সরকারের ক্ষোভ প্রকাশ, পূর্ণ তদন্তের দাবি। বান্দরবানের রুমায় বেড়াতে গিয়ে 2 বাংলাদেশি পর্যটক সহ 3 জন নিখোঁজ, সন্ধানে চলছে পুলিশের অভিযান। দেশে সুশাসন নেই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার সাদাত হোসেনের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। সৌদি আরবে হজ পালনের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না, জানালো হজ অফিস। তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। এবং কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ
ঝড়ে হাওয়া সহ বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে স্বস্তি। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাড়ির উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যান চলাচল ব্যাহত। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।